আপনাদের সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের পর গত 3 মাস ধরে বিভিন্নভাবে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য যে সকল দাবি দাওয়া প্রণয়ন করা প্রয়োজন, আমরা সেগুলো নিয়ে গত 3 মাস ধরেই প্রতিষ্ঠার পর থেকে কাজ করছি। আমরা দেখেছি গত 1 জুন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ পেশ করা হয়েছে, যে প্রস্তাবনা মাননীয় অর্থ উপদেষ্টা দিয়েছেন, সেই শিক্ষা খাতে বরাদ্দের ব্যাপারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে বিবেচনা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্রতিক্রিয়া, সেটা ব্যক্ত করতে আজ আমরা এই সংবাদ সম্মেলন ডেকেছি। সাংবাদিকবৃন্দ বিগত সময়ের মতো আজকেও আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন বলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। বন্ধুগণ, আমরা বিগত বছরগুলোতে যেটি দেখেছি, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে এবং একটি গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরিতে কোনো রকমের কোনো পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করেনি। আমরা জুলাই গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে এবং সেই ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সবচেয়ে বেশি যেটি আশা করি, সেটি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ক্ষেত্র শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার উন্নয়ন। আমরা শিক্ষা খাতে যে বাজেটটি দেখেছি, যে বাজেটটি প্রস্তাবিত করেছেন মাননীয় অর্থ উপদেষ্টা, সে বিষয়ে আমরা একটি পর্যালোচনা হাজির করব। আছে একটি পর্যালোচনা আমরা রেডি করেছি, আমাদের গবেষণা টিম রেডি করেছে। আমরা সেটি আপনাদের সামনে হাজির করব, গণমাধ্যমের সামনে হাজির করব এবং সেই পর্যালোচনার আলোকে কিছু দাবি দেওয়া আমরা পেশ করব। আজকের সংবাদ সম্মেলনের বিষয়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের মুখপাত্র আশরাফা খাতুন। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সংসদের মুখপাত্র আশরাফা খাতুন। আসসালামু আলাইকুম। সাংবাদিক যারা বন্ধুরা আছেন এবং আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, কেন্দ্রীয় সংসদে যারা উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী একটা সরকার এখন এক্সিস্ট করছে। অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যেই আকাঙ্ক্ষা আমাদের ছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেটা কতটুকু পূরণ হচ্ছে বা কতটুকু পূরণ হবে বা কতটুকু পূরণ এখনও পর্যন্ত হয়েছে, সেটা নিয়ে বৃহৎ আলোচনা করা যায়। যেহেতু আমরা একটা ছাত্র সংগঠন, আমাদের সবথেকে বড় ফোকাসটা আসলে শিক্ষা খাতে কতটুকু এই সরকার অবদান রাখছে, সেটার উপরে বেশি ফোকাস আমরা রাখতে চাচ্ছি। আমরা দেখেছি যে এই গতদিনই একটা বাজেটের প্রস্তাবনা এসেছে, যেই প্রস্তাবনার ভিতরে শিক্ষা খাতের যে বাজেট, সেই বাজেট বিগত বছরগুলোর তুলনায় একটুখানি বৃদ্ধি পেলেও যতটুকু আশা আমরা করেছিলাম অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের কাছে, ততটুকু আমাদের আশা পূরণ হয় নাই। আমরা ভেবেছিলাম অভ্যুত্থান পরবর্তী সরকার যেহেতু একটা ছাত্র জনতার অভ্যুত্থান এবং অভ্যুত্থানটা শুরু করেছে ছাত্ররা, শিক্ষা খাতের গুরুত্বটা, শিক্ষা খাতের যে উন্নয়ন, শিক্ষা খাতের যে বাজেট বৃদ্ধি করা, শিক্ষা খাতে এবং গবেষণা খাতে একই সাথে যে বাজেট বৃদ্ধি করার কথা আমরা ভেবেছিলাম বা বাজেট বরাদ্দের কথা আমরা ভেবেছিলাম, সেটা আসলে আনফরচুনেটলি আমরা পাই নাই। আমাদের প্রতিফলন দেখতে পাচ্ছি না কোনোভাবে। আমাদের মনে হয়েছে একটা গতানুগতিক একটা বাজেটের মতো হয়েছে, যে বাজেটে আসলে ছাত্রদের জন্য আলাদা করে কোনো চিন্তা ভাবনা করা হয় নাই। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত প্রায় 17 বছর ছাত্রলীগ যে পেশিশক্তির রাজনীতি চালিয়েছে, সেখানে আসলে শিক্ষা খাতের উন্নয়ন বা গবেষণামূলক যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলি, সেই শিক্ষা ব্যবস্থার কোনো চিহ্নই ছিল না। আমরা দেখেছি যে গণরুম, গেস্ট রুমের কালচারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার একটা মেরুদণ্ড যেটা ছিল, মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখেছি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে বাজেট নাই। বাজেট চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব বেশি সদয় না বাজেট দেওয়ার ক্ষেত্রে। যারা গবেষণা করতে চায়, বেশিরভাগ দেখা যায় বাংলাদেশের যারা এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে পড়তে আসে, তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা যদি করেন, তাহলে দেখা যায় যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে তারা বিলং করে। তো আলাদা করে যদি গবেষণার বাজেট তাদেরকে দেওয়া না হয়, যদি গবেষণার জন্য তাদেরকে ফ্যাসিলিটেট করা না হয়, তাহলে মনে হয় না আসলে একটা শিক্ষিত জাতি গড়া কখনো সম্ভব।
একটা শিক্ষিত জাতি গড়ার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত বানাতে হবে এবং গবেষণা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলি সেই গবেষণার বাজেট বৃদ্ধি করতে হবে। কিন্তু এই যে আমাদের যে দাবিগুলো বা শিক্ষার্থীদের যে প্রাণের দাবিগুলো, এগুলোকে কখনো পাত্তা দেওয়া হয় নাই। আমরা আশা করছি, প্রস্তাবনা যেহেতু হয়েছে, এখনো ফাইনাল বাজেট যায় নাই, আমরা আশা করছি যে আমাদের যে কনসার্ন, ছাত্র সমাজের যে কনসার্ন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করার বা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করার, সেটা এই সরকার আমলে নেবে এবং আমলে নিয়ে পরবর্তীতে যখন ফাইনাল বাজেট প্রণয়ন করা হবে তখন যেন শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। কারণ যদি শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আবারও ওই শিক্ষা খাতকে ভেঙে দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে দখলদারিত্বের যে শিক্ষা ব্যবস্থা সেটা ফিরে আসা সম্ভব। আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকার আমাদের কথা আমলে নেবে, ছাত্র সমাজের কথা আমলে নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুখপাত্র আশরাফা খাতুনকে। প্রস্তাবিত বাজেট বিষয়ে বক্তৃতা উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী। বক্তব্য রাখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী। উপস্থিত যারা আছেন, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন ইউনিটের এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, তাদের সবাইকেই জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি, আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট একটি বিশেষ আন্দোলনের প্রেক্ষাপটে জন্ম নেয়া, এবং আমরা খুব ভালো করেই মনে করতে পারি যে আমাদের যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি কিন্তু একটি ছাত্র সমস্যাকে কেন্দ্র করে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাকে নিয়ে, এবং ছাত্রদের সেই আন্দোলন ধীরে ধীরে ছাত্র জনতার একটা গণঅভ্যুত্থানে রূপান্তর হয়, এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে 17 বছরের যেই ফ্যাসিস্ট, তার পতন হয়। এই পুরো আন্দোলন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছাত্র জনতার যেমন এখানে একটি অবদান ছিল, একটি অংশগ্রহণ ছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা যেমন এই অভ্যুত্থান সফল হয়েছে, একই সাথে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও যখন বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলোতে সংস্কার কমিশন গঠন হচ্ছে, তখনও আমরা দেখতে পেয়েছি যেখানে আসলে শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। এখন যখন আসলে বাজেট তৈরি করা হলো, আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে আসলে যাদের রক্তের বিনিময়ে কিংবা যেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে এই অভ্যুত্থানের সূত্রপাত হয়েছে, সেই সমস্যাগুলো এখনোই আগের মতো রয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি এখনও শিক্ষার্থীদেরকে বিভিন্ন চাকরির পরীক্ষার বৈষম্য নিয়ে আন্দোলন করতে হয়, এখনও বিভিন্ন ধরনের যে চাকরি পরীক্ষাগুলোতে যে বৈষম্য রয়েছে, কোটা প্রথা রয়েছে, এগুলো নিয়ে আন্দোলন করতে হয়। অর্থাৎ ছাত্রদের যে রক্ত, সেই রক্তকে পুরোপুরিভাবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে তাদের যে রক্তের দায় সেটিকে এড়িয়ে গিয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট করে বলে দিতে চাই যে যেই শিক্ষার্থীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন, সেই শিক্ষার্থীদের সাথে আপনারা আজকে বেইমানি করছেন, গাদ্দারি করছেন। ইতিহাস সেটি ভুলে যাবে না, ইতিহাসে প্রত্যেকটা জিনিস মনে রাখা হবে। আমরা জানি এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক বেশি বাধ্যবাধকতা আছে, অনেক বেশি শর্টকামিংস আছে, যার কারণে তারা চাইলেই যে কোনো চমকপ্রদ বাজেট তৈরি করতে পারে না। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে এবার যে বাজেটটা হয়েছে, সেই বাজেটে নতুন কোনো কিছুর প্রয়াসই করা হয়নি, বরং চিরায়ত ধারায় যেরকম বাজেট করা হতো সেরকম বাজেটগুলোই করা হয়েছে। এখানে যেসব উন্নয়ন প্রকল্প এবং যেসব জায়গাগুলোতে বরাদ্দ করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ভবন নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প বা ভবনের পরিকল্পনা, যেখানে আসলে যে শিক্ষার যে কাঠামোগত পরিবর্তন, সেই কাঠামোগত পরিবর্তনের উপর কোনো ধরনের বাজেট রাখা হয়নি, সেটি খুবই কম রাখা হয়েছে। তো এখানে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে যে নতুনত্ব দিতে পারত, নতুন কিছু করতে পারত, যে তার স্বল্প পরিসরের মধ্যে থেকেও সেটি কিন্তু করতে ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা উপদেষ্টাদের ইন্টেনশনকে প্রশ্ন করি যে আজকে এখানে ছাত্র উপদেষ্টারা আছেন, অন্যান্য উপদেষ্টারা আছেন, প্রত্যেকটা উপদেষ্টারাই আজকে এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রণালয় পেয়েছেন। তারা এই শিক্ষার্থীদের দায়ভার তারা কিভাবে অস্বীকার করেন এবং কেন শিক্ষার্থীরা এখনো, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা এখনো এই জায়গা থেকে নেগলেক্টেড, কেন এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন হয়নি,
ছাত্র উপদেষ্টারা কেন এগুলো নিয়ে প্রশ্ন করেন না? কিংবা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের এই যে শিক্ষা খাতে বাজেট এত কম, আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোকে, অনেক বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কাঠামোকে গবেষণাধর্মী হিসেবে তৈরি করা। আমরা জানি যখন নির্বাচিত সরকারগুলো আসে তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যগুলোর কারণে তারা শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের স্বার্থান্বেষী জায়গাগুলো দিয়ে কনভার্ট করার চেষ্টা করে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সে ধরনের কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট থাকার কথা না। তাদের কাছে এই সুযোগ ছিল যে তারা একটা নতুন এক্সাম্পল সেট করবে, উদাহরণ সেট করবে যে বাংলাদেশের আইডিয়াল শিক্ষা বাজেটটা কেমন হতে পারে। কিন্তু আমরা খুবই হতাশ। আমরা দেখতে পেয়েছি যে বাজেটটা হয়েছে সেই বাজেটটা খুবই অপ্রতুল, এবং পৃথিবীর যেসব দেশগুলো শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি, এবং সেটির কোনোরূপ পরিবর্তন আমরা দেখতে পারিনি। এই জায়গা থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এই বাজেটের যেমন নিন্দা জ্ঞাপন করছি, এবং একই সাথে আমরা তীব্রভাবে হতাশ। আমরা মনে করি শিক্ষার্থীদের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল এই বাজেটের মাধ্যমে সেটি আসলে প্রতিফলিত হয়নি। তাই আমরা আমাদের আজকে যে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং অবস্থান সেটি আমরা একটু পরেই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো আমরা যদি বলতে চাই সেটি হচ্ছে আমাদের কাছে এই বাজেটটি যথেষ্ট মনে হয়নি, এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব যাতে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে দ্রুত যাতে তারা পদক্ষেপ নেয়। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আমাদের কথা খুবই স্পষ্ট। গণ অভ্যুত্থানের 10 মাস পার হয়ে গেলেও আমরা এখনো কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা কিংবা ছাত্রদের নিয়ে কোনো উদ্যোগ দেখিনি। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার বারবার রাজনৈতিক দলগুলোর মন মতো, খুশি মতো, খেয়াল মতো দেশ চালানোর চেষ্টা করছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, তারা যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 1,500 শহীদ এবং 30,000 আহত রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বসেছেন, এই গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে। আমরা দেখছি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, রাজনৈতিক দলগুলো কি চায় তাদের মধ্যে সমঝোতা জ্ঞাপনের চিন্তা করছেন। কিন্তু একবারের জন্য না প্রধান উপদেষ্টা, না অন্য কোনো উপদেষ্টা, কিংবা না অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো অর্গান না ছাত্রদেরকে ডেকেছে, না ছাত্রদের সঙ্গে কথা বলেছে, না ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে তারা কোনো কাজ করেছে। 10 মাস পার হয়ে গেছে। এই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল, 9 দফার অন্যতম আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। একটি বিশ্ববিদ্যালয়, একটি কলেজেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এবং ছাত্র সংসদ নির্বাচন কারা চায় না আমরা সেটা জানি। এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্ররা, বাংলাদেশের সাধারণ জনতা ম্যান্ডেট দিয়ে বসাইলেও সেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার যে জিম্মি হয়ে গেছে, আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে চিহ্নিত করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা সবল হন। আপনারা যদি সবল হন, আপনারা যদি ছাত্রদের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চান, তাহলে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কাজ করেন, আমরা আমাদের সমর্থন আপনাদের থেকে তুলে নিব। সুতরাং এই যে শিক্ষা নিয়ে কোনো কাজ না করা, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কোনো কাজ না করা, আমরা এখনো দেখি একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা নামেন, একদিন মাদ্রাসার ছাত্ররা রাস্তা নামেন, একদিন পলিটেকনিকের ছাত্ররা রাস্তা নামেন, একদিন বুয়েটের ছাত্ররা রাস্তা নামেন, একদিন নার্সিংয়ের ছাত্ররা রাস্তা নামেন। আমরা ছাত্ররা এত বড় একটা গণ অভ্যুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণ অভ্যুত্থান করিনি, এবং এই দিন দিন রাস্তায় যদি নামতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজনীয়তা আর থাকে না। সুতরাং রাষ্ট্র হচ্ছে মূলত মায়ের মতো, যে প্রয়োজন বলবার আগে প্রয়োজন বুঝে যায়। আমাদের যদি প্রত্যেক দিন রাস্তায় নেমে এরকম প্রেস ব্রিফিং করে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হয়, তাহলে এই রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হতে পারে না। এই রাষ্ট্র পুরনো সেই ধাঁচে রয়ে গেছে বলে আমরা মনে করি। সুতরাং শিক্ষা খাতে যে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন, গবেষণা খাতে যে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, এইটি আমাদের গণ অভ্যুত্থান পরে আরো একবার বলে এরকম মিডিয়া ডেকে আপনাদের মাধ্যমে বলতে হবে, আমরা এটি আশা করিনি। আমরা চেয়েছিলাম যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা সমৃদ্ধ রাষ্ট্রের দিকে বোধহয় রূপান্তরিত হচ্ছি, কিন্তু আমরা সেখানে প্রচুর রকমের হতাশ হচ্ছি। আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্বলতার জন্য
নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে। নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে যাওয়াতে তারা না ছাত্র সংসদ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে পারছে, না ছাত্রদের জন্য কাজ করতে পারছে। তারা বারবার শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দলগুলোর মনোপুত থাকবার জন্যই কাজ করছে। আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান, তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে। এই ছাত্ররা শেখ হাসিনাকে গদি থেকে নামায় দিছে। সুতরাং রাজনৈতিক গোষ্ঠীর মনোপুত হবার আগে ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করুন। তাহলে এই ছাত্ররা যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা বসেছেন, সেই ছাত্ররা আপনাদেরকে সমর্থন দিবে, অন্যথায় সমর্থন তুলে নিবে। আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এবং আমাদের দাবি দেওয়া, শিক্ষা খাতে আমাদের বরাদ্দ নিয়ে যে পর্যালোচনা, সেই পর্যালোচনার বিষয়ক লিখিত বক্তব্য এখন পেশ করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক আবু বাকের মজুমদার। লিখিত বক্তব্য পাঠ করছেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং সাংবাদিক বৃন্দগণ, প্রথমেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সাংগঠনিক কার্যক্রম যখন শুরু থেকে আমরা বলছি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যে এই শিক্ষা ব্যবস্থা একই সাথে গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড হবে। তার মানে আমরা যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আছি সেই শিক্ষা ব্যবস্থাকে গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর করতে হবে। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের রক্ত দিয়ে গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে যে বাজেটে এরকম স্পেশাল কিছু নাই এবং তাদের এই বাজেট শিক্ষা খাতে যদি তারা স্পেশাল বরাদ্দ না আনে, ভালো দৃষ্টি না দেয়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম আসলে ব্যর্থতায় পরিণত হবে। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের সহস্রাধিক শহীদ ও কয়েক হাজার আহতের রক্তের বিনিময়ে দায়িত্ব গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম বাজেট পেশ করেছে। 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে 95,644 কোটি টাকা। গত বছরের তুলনায় শিক্ষা খাতে বাজেট 7,482 কোটি টাকা বৃদ্ধি পেলেও আমরা এই বরাদ্দকে যথেষ্ট মনে করছি না। প্রথমত, ইউনেস্কোর মানদণ্ড অনুসারে মোট বাজেটের 15-20% শিক্ষা খাতে বরাদ্দ থাকলে তাকে আদর্শ বাজেট বলা হয়। কিন্তু 2025-26 অর্থ বছরে মোট বাজেটের 12.01% শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়ত, ইউনেস্কোর মতে জিডিপির 4-6% শিক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত, কিন্তু প্রস্তাবিত বাজেট জিডিপির 1.77%। এখানেও অপ্রতুলতা লক্ষণীয়। অর্থাৎ ইউনেস্কো শিক্ষা খাতের জন্য যে আদর্শ বরাদ্দ সুপারিশ করে এটি তার অর্ধেকের চেয়েও কম। ফলত প্রস্তাবিত বাজেটটিকে শিক্ষাবান্ধব বাজেট বলা যাচ্ছে না। বিশ্ব ব্যাংকের হিসাব মতে 189টি দেশের মধ্যে জিডিপি হিসেবে শিক্ষা খাতের সর্বনিম্ন বরাদ্দকারী 10টি দেশের মধ্যে বাংলাদেশ তার অন্যতম। দুর্ভাগ্যজনকভাবে এই বছরের প্রস্তাবিত বাজেটের এই অবস্থা থেকে উত্তরণ ঘটেনি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যেও শিক্ষা খাতে জিডিপি হিসেবে বাংলাদেশের বরাদ্দ সর্বনিম্ন। উদাহরণত, ভুটানে জিডিপির 8.1%, ভারতে 4.6% এবং